হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন বরাবরের মতো আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ব্লগটাও কিন্তু বাড়ির, এই যে দেখেন আমাদের ছোট হাফসামণি, সে কিন্তু বল মাথায় করে চলে যাচ্ছে। তো আমরা কিন্তু হাফসাদের গাছ থেকে আম পারবো। এখন কিন্তু বেশ ভালোই গাছে আম ধরেছে। তো হাফসার আম্মু, আমি, আমার ছোট বোন, আমরা সবাই মিলে যাচ্ছি হাফসাদের গাছ থেকে আম পারবো। সেজন্য দেখেন বলটা কিভাবে মাথায় করে সে নিয়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুবই কিউট লাগছিল। আমরা কিন্তু আম গাছের নিচে চলে এসেছি। এটা কিন্তু আমার ননদের বাসাটা কিন্তু খুবই সুন্দর, এবং বাসার সামনে যে ছোট বাগানটা, এই যে সেখানে বসে আমরা আম পারবো। এদিকে দেখেন দোলনায় কিন্তু হাফসা বসে গেছে। আমারও কিন্তু বারবার বসতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি কিন্তু দোলনায় বসতে খুবই ভয় পাই। আপনারা যারা আমার ব্লগটা দেখছেন তারা তো জানেনই আমার বাসায় দোলনা আছে, কিন্তু আজ পর্যন্ত আমি কখনোই দোলনায় বসতে পারিনি। আমি একটা না দুইটা দোলনা কিনেছি, তারপরেও বসতে পারি না। আর এদিকে দেখেন আমাদের দেবর, ভাই, বউ, সব ভাইরা এবং বউরা সবাই মিলে বসে আছে। খুবই সাহস করে অবশেষে দোলনায় বসেই পড়লাম। কিন্তু পরে দেখা যাচ্ছে যে দোলনায় বসাটা কিন্তু খুবই মজা ছিল, পড়ারও কোনো রিস্ক বোধহয় ছিল না। তাই অনেকক্ষণই বসেছিলাম, এখানে বসেই আম পাড়া দেখতেছিলাম এবং এখানে বসে আম কাটছিলাম। এই যে আমার দেবর আম পাড়তেছিল, আমরা কিন্তু অনেকগুলাই আম পেরেছি। এই যে দেখেন পিচ্চি হাফসা কীভাবে আম কুড়াচ্ছে। সে কিন্তু মনে হয় এই প্রথমেই আমগুলা এভাবে কুড়াচ্ছে, যেহেতু সে এখন একটু বড় হয়েছে। এগুলা করতেও মনে হয় সে খুবই মজা পাচ্ছিল। সে একটা একটা করে নিয়ে আসছিল এই যে আমাদের কাছে। তারপর কিন্তু আমরা আমটা ধুয়ে এখানেই লবণ মরিচ দিয়ে খেয়েছিলাম। খুব মজা পাচ্ছিল সে আম কুড়াতে, আমরাও অনেক কথা বলতেছিলাম, মজা পাচ্ছিলাম। আর এগুলো ভিডিওগুলোও করা হচ্ছিল। যে লাঠিটা দিয়ে আম পাড়া হচ্ছিল সেটা কিন্তু খুবই ভারী ছিল। আমরা সবাই মিলে বেশ আনন্দ ফুর্তিতে আম পাড়ছিলাম, খাচ্ছিলাম এবং বসে গল্প করতেছিলাম। আমাদের ননদের বাসাটা কিন্তু খুব কিউট, সেটাও কিন্তু একটু ভিতরে যদি ভিডিও করতাম তাহলে কিন্তু আপনাদের দেখাতে পারতাম। এই যে আমাদের বেবিটা কি মজা নিয়ে যে আম কুড়াচ্ছে, এবং এখানে বসে বসে আমরা আমগুলো খাচ্ছিলাম। পৃথিবীতে রক্তের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে মা, বাবা, ভাই, বোন যারা আছে তারা কিন্তু আপনার বিপদ আপদে যে কোনো সমস্যায় আপনার পাশে এসে দাঁড়াবে। আপনার জন্য সর্বোচ্চ যা করার করবে আপনার মা, বাবা এবং ভাই, বোন। তার ঊর্ধ্বে মনে হয় কোনো সম্পর্ক নাই। কিন্তু এবার বাড়িতে গিয়ে রক্তের সম্পর্ক ছাড়াও যে কিছু সম্পর্ক হয় মানুষের সাথে, সেটাকে মনে হয় আত্মার সম্পর্ক বলে। সেটা মনে করেন কলিজার ভিতরটা ছুঁয়ে গেছে। এরকম কিছু মানুষের সাথে এবার দেখা হয়েছিল, যাদের সাথে কোনোই রক্ত সম্পর্ক নেই। তাদের বাসায় গেলাম, তাদের যে আদর আপ্যায়ন, মানে যা তারা আমাদের জন্য করেছে, সেটা দেখে আমি তো প্রচণ্ড খুশি। যাদেরকে কখনোই চিনি না, যাদের সাথে কোনোই সম্পর্ক নেই, তাদের আচার ব্যবহার, কথাবার্তা, আপ্যায়নে বলতে পারেন আমি তো পুরাই অবাক। মানে তারা যে কি কতক্ষণে করলো যে মা আসো না কেন, মা তুমি আসছো, মা আমাদের বাড়িতে তুমি আসো না কেন, যাও না কেন, সব সময় আসবাম। এবং তাদের যত্ন খেয়াল দেখে আমার মনে হয় যে কলিজাটা জুড়িয়ে গিয়েছে। যেমন ঈদের আগের দিন আমি একটা বাসায় গিয়েছিলাম, তারা আমাদের পরিচিত, কিন্তু তাদের বাসায় যাওয়ার পর তারা আমাকে যেভাবে আপ্যায়ন করেছে, খেয়াল রেখেছে, যত্ন করেছে, যে আবেগের সাথে, মমতার সাথে খাবার দাবার দিয়েছে, আপনারা বলতে পারেন যে পুরা বিয়েবাড়ির খাবার তো খাবার বলতে পারেন। তার সাথে এমন কোনো আইটেম নেই, খাবার নেই তারা আমাদের জন্য করেনি। শুধু বলেছিলাম এক কাপ চা খাবো, সেজন্য তোমাদের বাসায় আসবো। কিন্তু তারা যা করলো তাতে বোঝা যাচ্ছে এরকম আপ্যায়ন মানে বিশেষ কোনো মেহমান ছাড়া কেউ করে না। সেখানে কিন্তু আমি তেমন কিছু নিয়েও যাই নাই, এমনি ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যার পরে। এবং তারা যেভাবে আমাকে জড়িয়ে ধরলো, মাথায় হাত দিল, হাত বুলিয়ে কথা বলল আন্টিরা, খালারা, তাতে তো আমি প্রচণ্ডই অবাক হয়েছি। এবং তাতে বোঝা গেল যে আত্মীয় রক্তের সম্পর্ক অনেক কাজে লাগে, অনেক জরুরি। কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো মনে হয়
যে ভিতরটা মানে কলিজাটা জুড়িয়ে গেছে তাদেরই আপ্যায়ন আদর দেখে। এবং পুরাটা ঈদে মা বাবা ভাই বোন নিয়ে খুবই ভালো কাটিয়েছি। বাসায় গিয়েছিলাম, ভাই বোন মিলে খুবই আনন্দ করেছি। সবার কাছ থেকে প্রচণ্ড পরিমাণ আদর, ভালোবাসা, মমতা পেয়েছি। এই যে এদিকে দেখছেন আম কুড়ানোর পরে কিন্তু আমরা জুসও বানিয়েছিলাম, সেগুলো খেয়ে নিয়েছি সবাই মিলে। এখন চলে এসেছি আমাদের বাসায়, মানে আমার বাড়ি, আমার বাবার বাড়ি, যেখানে আমার জন্ম। সেখানে গিয়ে পেলাম কাদের, তাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ফুফু, আমার ভাই, ভাইয়ের শ্বশুর এবং আমার খালাতো ভাই, তার বউ, বলতে পারেন আমার আব্বা আম্মা, ভাই বোন, ভাইয়ের ছেলে সবাই ছিল। সেখানে গিয়ে তো আমি আরও খুশি। এবং যাদের হাতে বড় হয়েছি, যাদের হাতে মানুষ হয়েছি, যাদের কুলে উঠেছি, তাদের পেয়ে আমি প্রচণ্ড পরিমাণ খুশি ছিলাম। এবং আমার ফুফুও বলতেছিল বাসায় যাই না কেন, আমার দাদুর বোনও ছিল, ওনাকে দেখেও খুব খুশি হয়েছি। এবং কুরবানি ঈদে ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, তো বাকি যে আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে ঘুরবো, বেড়াবো এবং সবার কাছে যাব। সেহেতু এই যে এটা হচ্ছে আমার মার বাসা। আমার মার বাসাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার এবং ক্লিন। আমার আম্মার রান্নাঘরটা কিন্তু খুবই বড়। আর এদিকে দেখেন 3-4টা বেডরুম, প্রতিটা বেডরুমই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গুছানো। যেহেতু আমরা মেহমান ছিলাম সেহেতু একটু হয়তো বা অগুছালো ছিল, কিন্তু তাছাড়া কিন্তু আমার আম্মার বাসাটা খুবই পরিষ্কার। অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা আমার ভিডিওতে একটা লাইক করলে আরও অসংখ্য আপু ভাইয়ারা আমার ভিডিওটি কিন্তু দেখতে পারবে। আজকে যারা আমার প্রথম চ্যানেলটি ভিজিট করছেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। তাহলে কিন্তু আপনি চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এটা হচ্ছে আমার বাবার বাসাটা, সেটা আপনাদেরকে পুরোটাই আমি যতটুকু সম্ভব হয়েছে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। বাসাটা খুবই সুন্দর মাশাআল্লাহ। আর আমার আব্বা আম্মা তাদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন আমার আব্বা আম্মার দীর্ঘায়ু হয় এবং সুস্বাস্থ্য কামনা করবেন। এবং এদিকে দেখেন আব্বা আম্মার বাসা থেকে খাওয়া দাওয়া করে এক এক করে কিন্তু সব আত্মীয় স্বজনই বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। আমার অবশ্য থাকার ইচ্ছে ছিল, কিন্তু হিসান বাড়িতে চলে আসবে, কারণ তার তো আবার বাড়িতে আসলে খেলাধুলা করতে হয়। যেহেতু দাদুর বাড়িতে খেলাধুলা করতে পারবে, আশেপাশে মাঠ আছে, সেজন্য সে নানু বাসায় থাকতে চায় না। কিন্তু আমি একবারও আমার ছেলের জন্য আমাদের বাসায় কিন্তু থাকতেই পারি না। তো চিন্তা করছি কুরবানি ঈদে যদি যাই তাহলে কয়েকটা দিন বাবার বাসায় থাকবো আব্বা আম্মার সাথে। আর এইদিকে দেখেন তো এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমার ছোট ভাইটা কিন্তু আমাদের সাথে এসেছে। এখন বাড়ির সবাই মিলে একটা নানগিল পার্টি করব, সেজন্য কিন্তু আমরা চিকেন আনা হয়েছে। হিসান কিন্তু দুপুর থেকে কয়েকবার বাজারে গিয়েছে, সেখান থেকে সে যাবতীয় জিনিসপত্র নিয়ে এসেছে। এদিকে আমার দেবররা, ভাই সবাই মিলে কিন্তু কয়লা দিয়ে আগুনটা ধরানো হচ্ছে, মানে বাড়ির উঠানে। আর ওইদিকে চিকেনগুলো ধুয়ে দেওয়া হয়েছে। আমার ছোট ভাই সে কিন্তু এই যে মশলাটা একটা বড় বলের মধ্যে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছে। সে কিন্তু খুবই সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে এবং আমরা কিন্তু অনেক মজা করতেছিলাম। আমার ছোট ভাই যেহেতু ডাক্তার ছিল, তো সবাই কিন্তু বলতেছিল ডাক্তারকে দিয়ে ম্যারিনেট করানো হচ্ছে, তার মানে আজকে যে গ্রিলটা হবে সেটা খুবই মজাদার হবে। পিচ্চিরাও খুবই মজা পাচ্ছিল, আনন্দ হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, খুবই মজা করে এবারের ঈদটা কিন্তু কাটিয়েছিলাম। আমার ভাই কিন্তু আমাদের সাথে একটা রাত থেকেছিল, সেটাও কিন্তু আমার কাছে খুবই সুন্দর একটা মেমোরি হয়ে থাকবে। কারণ আমরা কিন্তু রাত্রে অনেকক্ষণই কথাবার্তা বলতেছিলাম, হিসানের মামা আমরা একসাথেই থেকেছিলাম। আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ করেছি, তারপরেও মনের ভিতরে একটা কষ্ট ছিল। আমার 2টা রাজকন্যা দেশে নাই, দেশের বাইরে চলে গেছে। আমার বড় বোন এবং দুলাভাইও নাই, তাদের জন্য মনটা খুবই খারাপ ছিল, বলতে পারেন প্রচণ্ড খারাপ ছিল। কিন্তু এটা তো আর কারো কাছে বলিও নাই এবং বুঝাইও নাই, কিন্তু ভিতরের কষ্টটা রয়ে গিয়েছিল।
এবং আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।